সিধু জ্যাঠা বলে চললেন, আমার কাছে কিছু পুরনো রাজপুত পেন্টিং ছিল। 34-এ কিনেছিলাম কাশিতে। সেইগুলো নিয়ে গিয়েছিলাম নগরমলকে দেখাতে। নগরমলের দোকান আছে জানো তো, গ্র্যান্ড হোটেলের ভেতরে। আমার অনেক দিনের চেনা। ছবিগুলো খুলে রেখেছি কাউন্টারের ওপর। এমন সময় এই মার্কিন বাবুটি এলেন। মনে হলো নগরমলের কাছ থেকে আগে কিছু জিনিস টিনিস কিনেছে। হাতে একটা কাগজের মোড়ক, বেশ ভারী জিনিস বলে মনে হলো। মোড়কটি যখন খুললে না, বলবো কি ফেলু, আমার হৃৎপিণ্ডটা একটা লাফ মেরে গলার কাছে চলে এলো। একটা মূর্তির মাথা, লাল পাথরের তৈরি, আমার চেনা মুখ। শুধু তফাতেই যে সে মুখকে ধরের সঙ্গে লাগা অবস্থায় দেখেছি, আর এখন দেখছি সেটাকে ছেনে দিয়ে ধর থেকে আলাদা করে নেওয়া হয়েছে। আমার তো মুখ দিয়ে কথাই বেরুচ্ছে না। নগরমল দেখে বললে, জিনিসটা খাঁটি, ছাঁচ বা নকল নয়। সে মার্কিন ছোকরা বললে $2000 দিয়ে কিনেছে, কোনো প্রাইভেট ডিলারের কাছ থেকে। আমি মনে মনে বললুম, যা ভাবছি তাই যদি হয় তাহলে আরও 2 শূন্য বাড়িয়ে দিলেও ন্যায্য দাম দেওয়া হতো না। যাই হোক, সে ব্যাটা তো হোটেলে চলে গেল। আমি নিজেও 16 আনা শিওর হতে পারছিলুম না। তাই সোজা বাড়িতে এসে জিমারের বই খুলে দেখি, যা ভেবেছিলুম তাই। ও মুন্ডু খাস রাজারানীর গা থেকে ভেঙে আনা হয়েছে। অথচ এসব মন্দিরে সরকারি পাহারা থাকে। ঘুষ খেয়েছে নিশ্চয়ই। আজকাল তো ওইটাই চাবিকাঠি কিনা। আমি অবশ্যই এর মধ্যেই ভুবনেশ্বরের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে এক্সপ্রেস চিঠি লিখে দিয়েছি। কিন্তু তাতেই বা কি হবে, ওই পার্টিকুলার মাথাটাকে তো আর বাঁচানো গেল না। আর মন্দির যা জখম হবার তাও হয়ে গেল। আমারও মনে হচ্ছিল যে এইভাবে আমাদের মন্দিরের মূর্তি ভেঙে বিদেশের লোককে বিক্রি করাটা সত্যি একটা ক্রাইম। শ্রীনাথ চা এনে দিয়েছে। সিধু জ্যাঠা কাপ তুলে একটা চুমুক দিয়ে গম্ভীর গলায় বলল, ভাবছি কিভাবে এর প্রতিকার হয়। আমি বুড়ো হয়ে গেছি, আমি আর কি করতে পারি বলো? তাই বুঝলে ফেলু, তোমার কথাটাই বারবার মনে হচ্ছিল। তুমি প্রাইভেট ইনভেস্টিগেটর, অপরাধী খুঁজে বেড়াও তুমি। এর চেয়ে বড় আর কি অপরাধ থাকতে পারে? এই নিয়ে কাগজে লেখালেখি করলে হয়তো পুলিশের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু তাতেই বা কি ভরসা? এ তো আর সোনা রূপো বা হিরে জহরত নয়, যার দামটা বাজার দর থেকে হিসেব করে নেওয়া যায়। আর্টের ভ্যালুটা অন্য রকম, সেটা সবাই বোঝে না। আমি এমনও শিক্ষিত লোক জানি যারা জোর বাংলা মন্দির দেখে বলে ওর মধ্যে আর কি আছে, আর কাংড়া ছবি দেখে বলে এর চেয়ে হেমেন মজুমদার ভালো। ফেলুদা এতক্ষণ চুপ করেছে, ভাবছিল। এবার বলল, সেই আমেরিকান ভদ্রলোকের নামটা জেনেছিলেন কি? জেনেছি বই কি, এই যে তার কার্ড। সিধু জ্যাঠা তার পাঞ্জাবির পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে ফেলুদাকে দিল। উঠে গিয়ে দেখলাম তাতে নাম ছাপা রয়েছে সাল সিলভারস্টাইন, আর তার নিচে ঠিকানা। ইহুদি, সিধু জ্যাঠা বললেন। স্টাইন দেখলেই বুঝবেন ইহুদি। লোকটা ডাক সাইটে ধনী, তাতে সন্দেহ নেই। হাতে একটা ঘড়ি পড়েছিল, তেমন ঘড়ি বাপের জন্মে দেখিনি। তারই দাম বোধহয় $1000 ভদ্রলোক কতদিন থাকবেন কিছু বলেছিলেন? কাল সকালেই কাঠমান্ডু চলে যাচ্ছে। অবশ্যই এখন হয়তো তাকে ফোন করলে পেতে পারো। ফেলুদা উঠে গিয়ে টেলিফোনের ডায়াল ঘোরাতে লাগলো। কলকাতার বেশিরভাগ জরুরি টেলিফোনের নম্বর ওর মুখস্থ। তার মধ্যে অবশ্যই হোটেলও বাদ পড়ে না।
ফোন করে জানা গেল মিস্টার সিলভারস্টাইন তার ঘরে নেই। কখন ফিরবেন কোনো ঠিক নেই। ফেলুদা যেন একটু হতাশ হয়েই ফোনটা রেখে দিয়ে বলল, যে লোকটা মূর্তিটা বিক্রি করেছিল তার অন্তত চেহারার বর্ণনাটা পেলেও একটা রাস্তা পাওয়া যেত। সেটা তো আমারই জিজ্ঞেস করা উচিত ছিল। সিধুজাটা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু কেমন জানি সব গন্ডগোল হয়ে গেল। ভদ্রলোক আবার আমার ছবিগুলো দেখছিলেন, দেখে বললেন তার তান্ত্রিক আর্ট সম্পর্কে ইন্টারেস্ট। আমি সন্ধান পেলে যেন তাকে জানাই, এই বলে তার একখানা কার্ড বার করে আমার হাতে দিলে। সত্যি তুমি যে কিভাবে প্রসিড করবে তা তো আমার মাথায় আসছে না। দেখি ভুবনেশ্বর থেকে কোনো খবর আসে কিনা। রাজা রানীর গা থেকে মূর্তি ভেঙে নিয়ে গেলে তো হইচই পড়ে যাওয়া উচিত। সিধুজাটা এক চুমুকে চাটা শেষ করে উঠে পড়ে বললেন, বছরখানেক থেকে এ বাঁদরামির কথাটা কানে আসছিল, তবে একদিন এদের নজরটা ছিল ছোটখাটো অখ্যাত মন্দিরের উপর। এখন মনে হচ্ছে এদের সাহসটা হঠাৎ বেড়ে গেছে। আমার ধারণা অত্যন্ত বেপরোয়া ও শক্তিশালী কিছু লোক রয়েছে এই কেলেঙ্কারির পিছনে। ফেলু, যদি তুমি এ ব্যাপারে কিছু করতে পারো তো দেশ তোমাকে কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে, এটা জোর দিয়ে বলতে পারি। সিধুজাটা চলে যাবার পর ফেলুদা গ্র্যান্ড হোটেলে রাত 11টা পর্যন্ত বারবার ফোন করেও সেই আমেরিকানকে ধরতে পারল না। শেষবারের বার ফোনটা রেখে দিয়ে গম্ভীর গলায় বলল, সিধুজাটা যা বলছে তা যদি সত্যি হয়, সত্যি যদি ভুবনেশ্বরের যক্ষীর মাথা আমেরিকানদের হাতে চলে গিয়ে থাকে, তাহলে ব্যাপারটা অত্যন্ত অন্যায়। আর যে লোক এই পাচারের কাজটা করেছে সে নিঃসন্দেহে একটা 1 নম্বরের ক্রিমিনাল। খারাপ লাগে ভাবতে যে আমার পক্ষে এগোনোর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। রাস্তা একটা বেরিয়ে গেল পরদিনই, আর সেটা বেরোলো এমন একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে যে ভাবলে মাথাটা ভোঁ ভোঁ করে। দুর্ঘটনার কথা বলার আগে আর একটা জরুরি কথা বলা দরকার। সিধুজাটার আন্দাজ যে ঠিক, সেটা পরদিনের আনন্দবাজারেই জানা গেল। আমি প্রথম পড়লাম খবরটা। মস্তকহীন যক্ষী, ভারতীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ভুবনেশ্বরের রাজারানী মন্দিরের গাত্র থেকে একটি যক্ষী মূর্তির মস্তকাংশ অপহৃত হয়েছে। সেই সঙ্গে মন্দিরের প্রহরীটিকেও পাওয়া যাচ্ছে না। ওড়িশার প্রত্নতাত্ত্বিক বিভাগ এ ব্যাপারে পুলিশি তদন্তের আয়োজন করেছে বলে জানা গেল। খবরটা পড়ে ফেলুদাকে বললাম, তার মানে পাহারাদারি মাথাটা চুরি করেছে? ফেলুদা তার ফরেন্সের টিউবটা টিপে 1/2 ইঞ্চি পেস্ট বার করে ব্রাশের ওপর চাপিয়ে বলল, এ চুরি কি আর পাহারাদারে করে? গরিব লোকের অত সাহস হয় না। চুরি করেছে ভদ্রলোকে। সে মোটা ঘুষ দিয়েছে প্রহরীকে। প্রহরী তাই আপাতত গা ঢাকা দিয়েছে। সিধুজাটা নিশ্চয়ই খবরটা পেয়েছে। আমার মন বলছিল যে তার আন্দাজ ঠিক হয়েছে জেনে তিনি নিশ্চয়ই সদর্পে সেটা ঘোষণা করতে আসবেন। শেষ পর্যন্ত এলেন ঠিকই, কিন্তু সেটা 4 ঘন্টা পরে, 10:30টার সময়। আজ বৃহস্পতিবার, 9টা থেকে আমাদের বাড়ির বিজলি বন্ধ হয়ে গেছে। এদিকে আকাশে মেঘ করে গুমোট হয়ে রয়েছে। বৈঠকখানায় বসে ঘামছি। এমন সময় দরজায় প্রচণ্ড ধাক্কা। দরজা খুলতেই আবার সেই হুমড়ি দিয়ে ভেতরে ঢোকা, চায়ের হুকুম, আর পরক্ষণেই ধপ করে সোফায় বসা। ফেলুদা ভুবনেশ্বরের কথাটা উচ্চারণ করতেই তিনি এক দাবরানিতে তাকে থামিয়ে দিয়ে বললেন, ওসব ছাড়ো, ওগুলো ফালতু কথা। রেডিও শুনেছ?
কই না তো, আসলে আজ জানি বৃহস্পতিবার, অথচ তাও একটা ট্রানজিস্টার কিনবে না। যাকগে, সাংঘাতিক খবর। কাঠমান্ডুর প্লেন ক্র্যাশ করেছে কলকাতার কাছেই। 1 ঘন্টা ডিলে ছিল, 7:30টায় মাটি ছেড়েছে। 15 মিনিটসের মধ্যে ক্র্যাশ করেছে। ঝরে পড়েছিল, বোধহয় ফিরে আসবার চেষ্টা করছিল। কাল সারা রাত কীরকম ঝোড়ো বাতাস ছিল সে তো জানোই। 58 জন যাত্রী, অল ডেড। মার্কিন ব্যাংকার সল সিলভারস্টাইন তার মধ্যে ছিলেন, সে কথা রেডিওতে বলেছে। খবরটা শুনে আমরা দুজনেই একেবারে থ। ফেলুদা বলল, কোথায় ক্র্যাশ করেছে? জায়গার নাম বলেছে? সিদ্দিকপুর বলে একটা গ্রামের পাশে, হাসনাবাদের দিকে। ফেলু, মনে মনে প্রার্থনা করছিলুম সে মূর্তি যেন দেশ ছেড়ে না যায়। সে প্রার্থনা যে এমনভাবে মঞ্জুর হবে তা কি আর জানতাম? ফেলুদা হাতের রিস্ট ওয়াচের দিকে দেখল। সে কি সিদ্দিকপুর যাওয়ার মতলব করছে নাকি? সিধুজাটারও কেমন যেন তটস্থ ভাব। বললেন, আমি যা ভাবছি তুমিও নিশ্চয়ই সেই কথাই ভাবছ। প্লেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা এক্সপ্লোশন হয়, যাত্রীর সঙ্গে তার ভেতরের জিনিসপত্র চারদিকে ছিটকে পড়ে, যেমন সব ক্র্যাশেই হয়। সেই জিনিসপত্রের মধ্যে যদি... ফেলুদা 2 মিনিটের মধ্যে ঠিক করে ফেলল যে প্লেন যেখানে ক্র্যাশ করেছে সেখানে গিয়ে খোঁজ করবে যক্ষীর মাথাটা পাওয়া যায় কি না। 3 ঘন্টা হলো ক্র্যাশটা হয়েছে, যেতে লাগবে ঘন্টা 1.5। এর মধ্যে নিশ্চয়ই এয়ারলাইনের লোক, দমকল, পুলিশ ইত্যাদি সেখানে গিয়ে তাদের কাজকর্ম খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। আমরা গিয়ে কি দেখতে পাবো জানি না, তবু যাওয়া দরকার। সুযোগ যখন আশ্চর্যভাবে এসে গেছে তখন সেটার সদ্ব্যবহার না করার কোনো মানে হয় না। সিধুজাটা বললেন, ছবিগুলো বিক্রি করে আমার হাতে কিছু কাঁচা টাকা এসেছে। আমি তার থেকে কিছুটা তোমাকে দিতে চাই। আফটার অল আমার কথাতেই তো তোমাকে এ ব্যাপারে জড়িয়ে পড়তে হচ্ছে। সুতরাং... শুনুন সিধুজাটা, ফেলুদা বাধা দিয়ে বলল, প্রস্তাবটা আপনার কাছ থেকে এসেছে ঠিকই, কিন্তু আমি যদি নিজে এ ব্যাপারে উৎসাহবোধ না করতাম তাহলে এগোতাম না। আমি কাল রাত্রে এ নিয়ে অনেক ভেবেছি, আর যত ভেবেছি ততই মনে হয়েছে যে আপনার কথাটা 16 আনা সত্যি। দেশের মন্দিরের গা থেকে মূর্তি ভেঙে নিয়ে যারা বিদেশিদের বিক্রি করে তাদের অপরাধের কোনো ক্ষমা নেই। ব্রাভো! সিধুজাটা চেঁচিয়ে উঠলেন। তবে একটা কথা বলে রাখি, আর্থিক না হলেও অন্যরকম হেল্প তোমার লাগতে পারে। হয়তো আর্টের ব্যাপারে কোনো তথ্য জানার দরকার হতে পারে। তার জন্য আমার কাছে আসতে দ্বিধা করো না। যদি সম্ভব হয় তুমি নিজেও একটু আর্ট নিয়ে পড়াশোনা করে ফেলো, তাহলে উৎসাহটা আরও বেশি পাবে। ঠিক হলো, মাথাটা যদি পাওয়া যায় তাহলে সেটা সোজা আর্কিওলজিক্যাল সার্ভের অফিসে গিয়ে জমা দিয়ে আসা হবে। কে চুরি করেছিল সেটা জানা না গেলেও অন্তত চোরাই জিনিসটা তো উদ্ধার হবে। ঝড়ের স্পিডে তৈরি হয়ে নিয়ে একটা হলদের ট্যাক্সিতে চেপে আমরা যখন সিদ্দিকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম তখন ঠিক 11:05। ফিরতে হয়তো বেলা হবে। এদিকে খাবারের কোনো ব্যবস্থা নেই। আমাদের বাড়িতে 1টার আগে খাওয়া হয় না, তাই ঠিক হলো ফেরার পথে যশোর রোডে কোনো একটা পাঞ্জাবি দোকানে খেয়ে নেওয়া যাবে। ওদিক দিয়ে লরি যাতায়াত করে, লরির লোকেরা এইসব দোকানে খায়। রুটি, মাংস, তরকা দেখেই জিভে জল আসে। ফেলুদাকে দেখেছি ও সব রকম খাওয়াতে অভ্যস্ত। ওর দেখা দেখি আমিও সেই অভ্যেসটা করে নিতে চেষ্টা করছি। কলকাতার ভিড় ছাড়িয়ে ভিআইপি রোডে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপর দমদম ছাড়বার কিছু পরেই মেঘ সরে গিয়ে রোদ উঠল। হাসনাবাদ কলকাতা থেকে প্রায় 40 মাইল। যশোর রোড দিয়েই যেতে হয়। আমাদের ড্রাইভার বললেন রাস্তা পিছল না থাকলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দিতেন। ওদিকে একটা প্লেন ক্র্যাশ হয়েছে জানেন তো স্যার, রেডিওতে বলল। ফেলুদা যখন বলল
যে ওই ক্র্যাশের জায়গাতেই আমরা যাচ্ছি, তখন ভদ্রলোক ভারী উত্তেজিত হয়ে বললেন, আপনার রিলেটিভ কেউ ছিল নাকি স্যার প্লেনে? আজ্ঞে না। ফেলুদার পক্ষে ব্যাপারটা খুলে বলা মুশকিল, অথচ ড্রাইভার বাবুর কৌতূহল মেটে না। সব তো পুড়ে ঝামা হয়ে গেছে শুনলাম, কিছু কি আর দেখতে পাবেন গিয়ে? দেখা যাক। আপনি কোনো সাংবাদিক টাংবাদিক বোধ হয়? আজ্ঞে না। তবে গপ্প টপ্প লিখি আর কি। ও, দেখে টেকে সব নোট টোট করে পরে বইয়ে টইয়ে লাগিয়ে দেবেন। বারাসাত ছাড়িয়ে মাইল 10 যাবার পর থেকেই আমরা মাঝে মাঝে থেমে রাস্তার লোকের কাছ থেকে সিদ্দিকপুরের নির্দেশ নিচ্ছিলাম। শেষটায় একটা বাজার টাইপের জায়গায় এসে একটা সাইকেলের দোকানের সামনে দাঁড়ানো কয়েকজন লোককে জিজ্ঞাসা করতেই তারা সবাই একসঙ্গে বলে উঠল যে আর 2 মাইল গেলেই বাঁদিকে একটা কাঁচা রাস্তা পড়বে, সেটা ধরে মাইলখানেক গেলেই সিদ্দিকপুর। এদের হাবভাবে বোঝা গেল এরা অনেককেই আগে রাস্তা বাতলে দিয়েছে। কাঁচা পথটা একেবারেই গেঁয়ো, মাঝে মাঝে জল জমেছে আর নানা রকম টায়ারের দাগ পড়েছে কাদার উপর। ভাগ্যে এটা জুন মাস, সবে বর্ষা পড়েছে, আর 1 মাস পরে হলেই এ রাস্তা দিয়ে আর গাড়ি যেত না। আজ সকালের বৃষ্টিটা যে এদিকেও হয়েছে সেটা মাঠঘাটের চেহারা দেখেই বেশ বোঝা যাচ্ছে। এই শান্ত পাড়াগাঁয়ের মাঝখানে একটা ফকার ফ্রেন্ডশিপ জেট প্লেন ক্র্যাশ করেছে, ভাবতেও অবাক লাগছিল। ইতিমধ্যে আমাদের পাশ দিয়ে পরপর 3খানা অ্যাম্বাসেডর মেন রোডের দিকে চলে গেল। পায়ে হাঁটা লোকও কিছু পথে পড়ল, কেউ যাচ্ছে কেউ ফিরছে। সামনে একটা মোড়ের মাথায় একটা বটগাছের ধারে বেশ ভিড়। একটু এগিয়ে কয়েকটা গাড়ি ও একটা জিপ রাস্তার ধারে দাঁড় করানো রয়েছে। আমাদের ট্যাক্সি সেই গাড়িগুলোর পেছনে গিয়ে দাঁড়ালো। ক্র্যাশের কোনো চিহ্ন নেই, তাও বুঝলাম এখানেই আমাদের নামতে হবে। ডান দিকে কিছু দূরে একটা গাছপালায় ভর্তি জায়গা, তারও কিছু দূরে বাঁদিকে একটা গ্রামের ঘরবাড়ি দেখা যাচ্ছে। জিজ্ঞেস করে জানলাম সেটাই নাকি সিদ্দিকপুর, ক্র্যাশের জায়গা। কোথায় জিজ্ঞাসা করাতে বলল ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওর পিছনে, একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন। আমাদের ড্রাইভার, নামটা জেনে গেছি, বলরাম ঘোষ, গাড়িতে চাবি দিয়ে চললেন আমাদের সঙ্গে ক্র্যাশ দেখতে। আমরা মাঠের মধ্যে হাঁটা পথ দিয়ে এগিয়ে গেলাম। দূর থেকে যেটাকে বন বলে মনে হচ্ছিল সেটা আসলে 8-10টা বড় বড় আম, কাঁঠাল, তেঁতুল গাছ ছাড়া আর কিছুই না। সেগুলো পেরিয়েই একটা কলা বাগান, আর সেইখানেই যত কাণ্ড। গাছের মধ্যে যেগুলো এখনও ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে সেগুলো সব ঝলসে কালো হয়ে গেছে। ডান দিকে কিছু দূরে একটা ন্যাড়া গাছ। ফেলুদা বলল সেটা শিমুল। তার বড় বড় ডালগুলো যেন তলোয়ারের কোপে কেটে ফেলা হয়েছে, আর যা দাঁড়িয়ে আছে তা পুড়ে ছাই। সমস্ত জায়গাটা লোকজন, পুলিশ, এয়ারপোর্টের কর্মচারীতে ভরে আছে, আর তাদের আশেপাশে প্রায় 100 গজ জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আছে ফকার ফ্রেন্ডশিপের ভগ্নাবশেষ। এখানে ডানার একটা অংশ, ওখানে লেজের টুকরো, ওইদিকে আবার থুবড়নো নাকের খানিকটা। তাছাড়া ভাঙা ছেঁড়া, ফুটো ফাটা, দোমড়ানো মোচড়ানো, পোড়া, আতপোড়া, সিকি পোড়া, কত কি যে চারদিকে ছড়িয়ে রয়েছে তার কোনো হিসেব নেই। একটা অদ্ভুত কড়া গন্ধে চারিদিকটা ছেয়ে রয়েছে, যেটার জন্য আমার নাকে রুমাল দিতে হলো। ফেলুদা জিভ দিয়ে ছিক করে একটা বিরক্তিসূচক শব্দ করে বলল, যদি আর ঘণ্টাখানেক আগেও আসতে পারতাম। আসলে পুলিশ জায়গাটাকে ঘিরে ফেলেছে, তাই কাছে যাবার কোনো উপায় নেই। আমরা অগত্যা ঘেরাও করা জায়গাটার পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম। পুলিশ মাটি থেকে জিনিস তুলে তুলে দেখছে, কোনোটাই আস্ত নেই। তবে ভাঙা বা আতপোড়া অবস্থাতেও অনেক জিনিস দিব্যি চেনা যাচ্ছে। একটা স্টেথোস্কোপের কানে দেবার অংশ, একটা ব্রিফকেস,
জলের ফ্লাস্ক, একটা বোধহয় হ্যান্ডব্যাগের আয়না, যেটা একটা পুলিশ হাতে নিয়ে এদিক ওদিক নাড়ার ফলে তার থেকে রোদের ঝিলিক বেরোচ্ছে। আমাদের ডান দিকে ক্র্যাশের জায়গা, আমরা তার পাশ দিয়ে গোল হয়ে ঘুরে এগিয়ে যাচ্ছি। এমন সময় ফেলুদা হঠাৎ বাঁ দিকের একটা আম গাছের দিকে চেয়ে থেমে গেল। একটা ছেলে গাছের একটা নিচু ডালের ওপর উঠে বসেছে। তার হাতে একটা কালশিটে পরা শু জুতো, যেটা নিশ্চয়ই চামড়ার ছিল, আর যেটা নিশ্চয়ই ছেলেটাই জঞ্জালের মধ্যে থেকেই পেয়েছে। ফেলুদা ছেলেটার দিকে এগিয়ে গেল। তোরা অনেক জিনিস পেয়েছিস এই জঞ্জাল থেকে, না রে? ছেলেটা চুপ, সে এক দৃষ্টে ফেলুদার দিকে চেয়ে আছে। কি হলো, বোবা নাকি? ছেলেটা তাও চুপ। ফেলুদা হোপলেস বলে এগিয়ে চলল ক্রাশের জায়গা ছেড়ে গ্রামের দিকে। বলরামবাবুর কৌতূহল আবার চাগিয়ে উঠেছে। বললেন, আপনি কিছু খুঁজছেন নাকি স্যার? একটা লাল পাথরের মূর্তি, ফেলুদা জবাব দিল। শুধু মাথাটা। শুধু মাথাটা? বলে বলরামবাবু দেখি এদিক ওদিক ঘাসের ওপর খোঁজা আরম্ভ করে দিয়েছেন। আমরা একটা অশ্বত্থ গাছের দিকে এগিয়ে গেলাম। গাছের তলায় একটা বাঁশের মাচা, তার উপর 3 জন আধবুড়ো বসে তামাক খাচ্ছে। যে সবচেয়ে বুড়ো সে ফেলুদাকে জিজ্ঞাসা করল, আপনারা কোত্থেকে আইলেন? কলকাতা। খুব জোর বেঁচে গেছে আপনাদের গ্রামটা। হ্যাঁ, তা গেছে বাপু, আল্লাহর কৃপা, ঘর বাড়ি ভাঙেনি, মানুষজন মরেনি। বাছুর একটা বাঁধা ছিল করিমুদ্দির, সেটা মরেছে। আর আলামসাকের আগুন লাগলো কখন? মাটিতে যেমন পড়লো অমনি, যেমন বোম ফাটার শব্দ তেমন শব্দ, আর দাউ দাউ করে আগুন আর ধোঁয়া, গোটা গ্রামটা ধোঁয়ায় ধোঁয়া। আর তারপর এলো বৃষ্টি, দমকল এলো। দমকল আসা অবধি আগুন জ্বলছিল? আগুন নেবেছে বৃষ্টির জলে। আপনি কাছাকাছি গিয়েছিলেন আগুন নেভার পর? আমি বুড়ো মানুষ, আমার অত কি গরজ। ছেলে ছোকরারা যায়নি? ওখান থেকে জিনিসপত্র তুলে নেয়নি? বুড়ো চুপ। অন্য দুজনও উসখুস করছে। ইতিমধ্যে 8-10 জন ছেলে জড়ো হয়ে কাছাকাছি দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছে। ফেলুদা তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করল, তোর নাম কি রে? ছেলেটি ঘাড় কাত করে বলল, আলী। এদিকে আয়। ফেলুদা নরম সুরে কথা বলছিল বলেই বোধহয় ছেলেটা এগিয়ে এলো। ফেলুদা তার কাঁধে হাত দিয়ে গলাটা আরও নামিয়ে বলল, ওই ভাঙা প্লেনটা থেকে অনেক জিনিস ছড়িয়ে বাইরে পড়েছিল, জানিস তো? ছেলেটি চুপ করে দাঁড়িয়ে আছে। সেই সব জিনিসের মধ্যে একটা লাল পাথরের তৈরি মেয়ে মানুষের মাথা ছিল। কুমোর যেমন মাথা গড়ে সেই রকম মাথা। এই ও জানে। আলী আর একজন ছেলের দিকে দেখিয়ে দিল। ফেলুদা একেও জিজ্ঞেস করল, তোর নাম কি রে? পানু। ফেলুদা বলল, আর কি নিয়েছিস তা আমার জানার দরকার নেই। মাথাটা ফেরত দিলে তোকে আমি বকশিস দিব। পানুর মুখেও কোনো কথা নেই। বাবু জিজ্ঞেস করছে, জবাব দে। 3 বুড়োর এক বুড়ো ধমক দিয়ে বলে উঠল, ওর কাছে নেই। কথাটা বলল পানুরই বয়সী, মুখে বসন্তের দাগওয়ালা আরেকটি ছেলে। কোথায় গেল? চাবুকের মতো প্রশ্ন করল ফেলুদা। আর একজন বাবু এসেছিল, তিনি চাইলেন, তাকে দিয়ে দিয়েছে। সত্যি কথা? ফেলুদা পানুর কাঁধ ধরে প্রশ্ন করল। আমার বুক ঢিপ ঢিপ করছে, পেতে পেতেও ফসকে যাবে যক্ষীর মাথা। পানু এবার মুখ খুলল। একজন বাবু এলেন যে গাড়ি করে একটুক্ষণ আগে। কিরকম গাড়ি? নীল রঙের। 3-4টি ছেলে একসঙ্গে বলে উঠল। কিরকম দেখতে বাবু? লম্বা, রোগা, মোটা, চশমা পরা। ছেলেদের বর্ণনা থেকে বোঝা গেল মাঝারি হাইটের ভদ্রলোক, প্যান্ট শার্ট পরা, রোগাও না, মোটাও না, ফর্সাও না, কালোও না,
বয়স 30 থেকে 50-এর মধ্যে। আমরা এসে পৌঁছানোর আধ ঘন্টা আগে এসে একে তাকে জিজ্ঞেস করে অবশেষে পানুর কাছ থেকে সামান্য কিছু বকশিস দিয়ে একটা লাল পাথরের তৈরি মানুষের মাথা উদ্ধার করে নিয়ে গেছেন তার নীল রঙের গাড়ি। আমরা যখন গ্রামের পথ দিয়ে গাড়িতে করে আসছিলাম তখন উল্টো দিক থেকে একটা নীল রঙের অ্যাম্বাসাডারকে আমাদের গাড়ির পাশ দিয়ে বেরিয়ে যেতে দেখেছিলাম। চল তোপসে, আসুন বলরামবাবু। খবরটা শুনে ফেলুদা যদি হতাশও হয়ে থাকে, সে ভাবটা যে সে এর মধ্যে কাটিয়ে উঠে আবার নতুন এনার্জি পেয়ে গেছে সেটা তার ট্যাক্সির উদ্দেশ্যে দৌড় দেখেই বুঝলাম। আমরাও দুজনে ছুটলাম তার পিছনে। কি আছে কপালে কে জানে।